আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই জানেন মিডিয়ার কল্যাণে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা সাংবাদিকদের কাছে বিভিন্ন জনসভায় বক্তৃতায় বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, যে মন্তব্যগুলো নিয়ে আলোচনা সমালোচনা চলছে বিভিন্ন সোসাইটিতে, বিভিন্ন জায়গায়। সম্প্রতি বিএনপির নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ তিনি মন্তব্য করেছেন, অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার নয়, এবং বলেছেন জুলাইয়ের বিপ্লব কোনো বিপ্লব নয়, কোট আনকোট। তিনি বলেছেন এটা একটি পলিটিক্যাল রিভলিউশন, রাজনৈতিক অভ্যুত্থান। তিনি এটাকে বিপ্লব হিসেবে মেনে নিতে চান না। জনাব সালাউদ্দিন আহমদকে আপনারা চিনেন, তার বাড়ি কক্সবাজার। তিনি একসময় যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন 2001 থেকে 6। আমার মনে পড়ে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন। তিনি পরবর্তীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। একসময় তিনি বিসিএস ক্যাডার ছিলেন, নানান প্রশংসা নিয়ে তাকে রয়েছে। তো তিনি 9 বছর ভারতে ছিলেন, সেটা নিয়ে জনমনে বিভিন্ন সন্দেহ রয়েছে যে 9 বছর একটা লোক গুম যদি থেকে থাকে, এত সুন্দর নাদোষ নুদোষ চেহারা কীভাবে থাকে। তো অনেকে তাকে সন্দেহ করেন যে তাকে হয়তো ভারতে রেখে প্রশিক্ষণ দিয়েছে ভারতের পক্ষে কাজ করার জন্য। তো ভারতের গোয়েন্দা সংস্থাগুলো এই কাজগুলো করে। তাছাড়া তাকে কেন জীবিত রেখেছে ভারত? তাকে যদি মেরে ফেলার চিন্তা থাকতো মেরে ফেলতো, যদি থ্রেট মনে করতো। যদি মনে করতো যে সালাউদ্দিন আহমদ আমাদের ভারতের 7 সিস্টার নিয়ে থ্রেট আছে, ভারতকে নিয়ে থ্রেট আছে, তাকে মেরে ফেলতে পারতো। 9 বছর তাকে কেন জীবিত রাখলো? কিভাবে বাংলাদেশ থেকে কিভাবে তিনি বর্ডার পাস হলেন, কিভাবে আবার সেখানে থাকলেন? নানান এই বিষয়গুলো অত্যন্ত সন্দেহপ্রবণ, সন্দেহজনক। তো সালাউদ্দিন আহমদ ভারত থেকে বাংলাদেশে আসার পরে একটা শোডাউন হয়েছে, আপনারা জানেন যে কক্সবাজার বিমানবন্দরে নামার পরে গাড়ি নিয়ে তা একটা শোডাউন দিয়েছিল চিটাগং টাউনে। এই গাড়িগুলো ছিল এস আলম গ্রুপের। আর আপনারা নিশ্চয়ই শুনেছেন সম্প্রতি একটি আলোচনায় ইসলামী ব্যাংকে যে ঘটনাটা হয়েছে। ইসলামী ব্যাংকে আপনারা জানেন যে গোলাগুলি করেছিল, হামলা চালিয়েছিল এস আলম গ্রুপের লোক। সেখানে নাকি সালাউদ্দিন আহমদ মির্জা আব্বাসকে ইনভলভ করে তার বাহিনীকে দিয়েও এই হামলা ঘটিয়েছে। এগুলো আলোচনায় রয়েছে। তো সালাউদ্দিন আহমদ একজন প্রচণ্ড রকমের সন্দেহজনক ব্যক্তি। তিনি যেন আগুনে ঘি ঢেলে দিলেন। তিনি বললেন জুলাইয়ের এটা বিপ্লব নয়। অথচ এই বিএনপির যে কাপুরুষতা, মির্জাফরি কার্যক্রম আপনারা দেখেছেন দীর্ঘ বছর। রাজনৈতিক মাঠের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, একজন লেখক সাংবাদিক হিসেবে আমি প্রত্যক্ষ করেছি বহু বছর যাবৎ এই বিএনপির নেতাদের হারামিপনার কারণে, মির্জাফরির কারণে, বিএনপির অবহেলার কারণে, বিএনপির ওভার স্মার্ট ভাবের কারণে 2006 সালে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। আপনারা জানেন যে 2006 সালে 28 অক্টোবর লগি বৈঠে দিয়ে পিটিয়ে নিরীহ মানুষদেরকে কীভাবে মেরে ফেলে জামাত ইসলামের লোকদেরকে, শিবিরের ছেলেদেরকে। সেই জায়গাটায় আমি নিজে ছিলাম উপস্থিত। 2006 সালের 28 অক্টোবর সেই রাজপথে আমি ছিলাম পল্টনে। আমরা দেখেছি কিভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে লাথি মারা হয়, ভাঙচুর করা হয়। ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, তার মেয়ে ব্যারিস্টার তানিয়া আমির, ব্যারিস্টার রকুনুজ্জামানের নেতৃত্বে কিভাবে সুপ্রিম কোর্টে অরাজক পরিবেশ তৈরি হয়, কিভাবে KM হাসানকে নিয়ে ঝামেলা তৈরি হয়, কিভাবে প্রাইভেট টেলিভিশন চ্যানেলগুলো বিএনপির বিরুদ্ধে লেগে যায়, কিভাবে ইয়াজউদ্দিন ডাবল দায়িত্ব নেয়, রাষ্ট্রপতির পর কেয়ারটেকার সরকারের প্রধান হন। এই যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল, এই জন্য বিএনপির বড় একটা ভূমিকা ছিল। বিএনপির নেতারা ছিল মির্জাফর। এই জন্য তারা খেই হারিয়ে ফেলেছিল। বিএনপির অনেক নেতারা হয়তো আওয়ামী লীগের সাথে আতাত করেছিল। এর ফলে 1/11 আসতে বাধ্য হয় বাংলাদেশে।
ONE-11 ছিল একটি অবৈধ সরকার, ১/১১ বাংলাতে বলা হয় যেটাকে। ২০০৭ সালের জানুয়ারি মাসের ১১ তারিখে যে সরকারটা আসে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমদ, তার নেতৃত্বে যে সরকারটা আসে, এটা DGFI এর থেকে প্ল্যান করা। আন্তর্জাতিক বিভিন্ন মহল এটার সাথে জড়িত ছিল, ওয়ার্ল্ড ব্যাংক, USA, ইউনাইটেড নেশনস, ইউরোপীয় ইউনিয়ন, ভারতীয় হাইকমিশন। তখন ভারতীয় হাইকমিশনার ঢাকায় নিযুক্ত পিনাক রঞ্জন, মার্কিন রাষ্ট্রদূত বিউটিনেস, আনোয়ার চৌধুরী ব্রিটিশ হাইকমিশনার, এরা সকলে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তখন DGFA এর মাসুদউদ্দিন চৌধুরী, ব্রিগেডিয়ার বাড়িও ছিল তার সাথে, মইনুল আহমদ, সকলে ভারতের হয়ে কাজ করে। এবং ONE-11-এ বিভিন্ন উপদেষ্টা পদে যারা আসে সবাই ছিল, ও মোটামুটি অনেকেই ছিল ভারতের এজেন্ট হিসেবে কাজ করেছে। তারা 2 বছর থেকে একটি প্রহসনের নির্বাচন, নীলনকশা নির্বাচন দিয়েছিল 2008 সালের 30 ডিসেম্বর। সেই থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত 17.5 বছর ছিল ভারতের আধিপত্যের মধ্যে বাংলাদেশ। বিএনপি আন্দোলনের নামে বহু তামাশা করেছে, শুধু বলেছে ঈদের পরে। বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন স্বয়ং তাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে। বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মেরে ফেলে আওয়ামী লীগ। বিএনপির বহু নেতাকে গুম করে মেরে ফেলে। বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে নানান জুলুম নির্যাতন। অথচ বিএনপির বহু বড় বড় নেতারা আওয়ামী লীগের সাথে একসাথে যোগ সাজস করে চলেছিল, ব্যবসা বাণিজ্য সব টিকিয়ে রেখেছিল। তারা আন্দোলন করতে ব্যর্থ, অর্থাৎ চেষ্টা করে নাই, ব্যর্থ কিভাবে বলবো, তারা আওয়ামী লীগের সাথে মিলেছিল, তাদের ব্যবসা বাণিজ্য, ব্যাংক, ইন্স্যুরেন্স সব কিছু ঠিক রেখেছিল। সেই বিএনপির মির্জাফর নেতারা এখন সেই বিপ্লবকে নিয়ে নানা ধরনের বাজে মন্তব্য করছে। এই সময়ে বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা বিপ্লবকে ধারণ করে, যারা মনে করে এটা স্বাধীনতা, এটা মুক্তি ছিল, এটা স্বাধীনতার যুদ্ধ ছিল, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা দেশকে স্বাধীন করেছি। আপনারা জানেন জুলাইয়ে যে বিপ্লবটা হয়েছিল এটা সাধারণ কোনো বিপ্লব নয়, সারা বিশ্ব দেখেছে। অনেকে বলেছে যে এই বিপ্লবটা ফরাসি বিপ্লবের থেকেও বড় ধরনের বিপ্লব। অথচ ভারতের এজেন্ট হিসেবে পরিচিত অত্যন্ত সন্দেহজনক সালাউদ্দিন আহমদ এটাকে রাজনৈতিক অভ্যুত্থান বলছে। বিএনপির বহু নেতারা আওয়ামী লীগের পকেটে ছিল তাদের টাকা পয়সা খেয়ে। আলতাফ হোসেন চৌধুরী বিএনপির সিনিয়র নেতা, তো সেটা বলেছি। আমরা বিভিন্ন মাধ্যম থেকে বিএনপির নেতাদের সম্পর্কে জানতে পারি যে তারা ভারতের হয়ে কাজ করেছে, আওয়ামী লীগের হয়ে কাজ করেছে। বিএনপির মহাসচিব খোদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের একজন নেতা হিসেবে কাজ করতেছেন। আওয়ামী লীগের নেতাদের যে ক্যারেক্টার সেটা তার মধ্যে রয়েছে। সে শেখ হাসিনা বা ভারতের প্রতিনিধি হিসেবে কাজ করতেছে। আমির খুসরো মাহমুদ চৌধুরীকে আমরা দেখেছি কীভাবে নতজানু হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সামনে, বিজেপি নেতার সামনে। এসব দৃশ্য আমাদের কাছে রয়েছে, প্রমাণ রয়েছে, প্রত্যক্ষ করেছি অনেক কিছু তাদের ব্যাপারে। তো সেই মুহূর্তে যখন বাংলাদেশের মানুষ জানে বিএনপি নেতারা মির্জাফর, দালাল, বাটপার, সেই সময় বিএনপির এই নেতা জুলাইয়ের বিপ্লব সম্পর্কে বলতেছে যে এটা বিপ্লব নয়, এটা রাজনৈতিক অভ্যুত্থান। বিএনপি কি মনে করতেছে যে নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করতেছে? নির্বাচন তো দরকার, কিন্তু নির্বাচন দিলেই তারা সরকার গঠন করবে, তারা ক্ষমতায় এসে যাবে, এটা কি মনে করছে? তাদের দোষের কারণে, তাদের মির্জাফরির কারণে, তাদের অবহেলার কারণে, তাদের ওয়ার স্মার্ট কালচারের কারণে ONE-11 এসেছিল। 17.5 বছর বাংলাদেশ ভারতের কন্ট্রোলে ছিল, আধিপত্যের মধ্যে ছিল। সেখান থেকে বাংলাদেশের মানুষ জীবন দিয়ে দেশকে রক্ষা করেছে, দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছে। হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, নারী, শিশু, বিভিন্ন বয়সের তরুণরা শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, 400-র উপরে মানুষ চোখ হারিয়েছে, অনেকে মা হারিয়েছে, অনেকে বোন হারিয়েছে, অনেকে সন্তান হারিয়েছে, অনেকে স্বামী হারিয়েছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কান্না থামছে না, কান্নার রোল এখনো চলছে। আমরা 4 বছরের একটা শিশু কিভাবে তাদের বাসায় বেলকনিতে সে পৃথিবী থেকে বিদায় হয় সেই স্বৈরাচারের গুলিতে। সে একটা হিন্দু পরিবারের সন্তান। আমরা নারায়ণগঞ্জের যে ঘটনা দেখেছি। তো এভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গার হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, শহীদ হয়েছে,
দেশকে মুক্ত করার জন্য, শত্রুমুক্ত করার জন্য, ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করার জন্য। তখন এই যে জুলাই বিপ্লবে বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল, এই বিপ্লবে তারা নেতৃত্ব দিতে পারে নাই। এখানে বাংলাদেশের আম জনতা নেমেছিল, এখানে বড় ভূমিকা ছিল বাংলাদেশ জামাত ইসলামের, তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের। বিএনপির শেষ দিকে অবশ্যই নেমেছিল, তারেক রহমানের নির্দেশে কিছু নেমেছিল, কিন্তু তাদের সেই ধরনের অর্গানাইজ ছিল না। যেভাবে লিডারশিপ একটা বড় রাজনৈতিক দল হিসেবে থাকার সেটা ছিল না। বিশেষ করে বিএনপির সিনিয়র নেতারা তো চরম মির্জাফর, তারা তো ছিলই না মাঠে। তারা আওয়ামী লীগের সাথে দালালি করে থেকেছে, ব্যবসা বাণিজ্য করেছে, লাল পানি খেয়েছে, নারী ভোগ করেছে আওয়ামী লীগের নেতাদের সাথে। আজকে তারা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে নিয়ে উপহাস করতেছে। বাংলাদেশের মানুষ বলতেছে বিপ্লব, পৃথিবীর মানুষ বলতেছে বিপ্লব, আর তারা বলতেছে এটা রাজনৈতিক অভ্যুত্থান। আমি মনে করতেছি যে বিএনপির চেইন অফ কমান্ড ভেঙে গেছে। তারেক রহমান, খালেদা জিয়া বিএনপির পরিবারের কন্ট্রোলে নেই। তাদের উচিত মিস্টার তারেক রহমান, জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাদের মানুষের কাছে তারা অনেক সম্মানের। তারা যাতে তাদের দলকে কন্ট্রোল করে, মির্জাফর নেতাদেরকে ছাঁটাই করে, তাদেরকে বিচারের ব্যবস্থা করে, এবং সিনিয়র নেতা যারা ভারতের এজেন্টগিরি করে না তাদের দিয়ে কথা বলানোর দরকার, দলীয় কথা বলানোর দরকার। বিএনপির মধ্যে একজন মুরব্বী আছে আমার পরিচিত, অনেকেই তাকে চিনেন, আমরা জানি, পরিচিত বলছি ব্যক্তিগত পরিচয় না। অনেকে হয়তো তরুণরা তার নাম ভুলে যেতে পারেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। তার বয়স 90-এর উপরে। মাঝে মাঝে তাকে স্থায়ী কমিটির বৈঠকে দেখি বসা। নিশ্চয়ই তার শরীর ভালো আছে, হয়তো কথা জোরে বলতে পারেন না। বিএনপির উচিত এই মুরব্বীকে দিয়ে লিখিত কথা বলানো বিএনপির পক্ষ থেকে, যাতে কোনো সমস্যা তৈরি না হয়, যাতে জনগণ বিএনপির বিরুদ্ধে ক্ষেপে না যায়। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার একজন বিএনপির প্রবীণ নেতা। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে তিনি মন্ত্রী ছিলেন, তিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, তিনি স্পিকার ছিলেন সংসদের। তো এই ধরনের তিনি যদি ক্লিন ইমেজের থাকে, ভারতের এজেন্টগিরি না করেন, তাকে দিয়ে কথা বলানো যেতে পারে। সবশেষে আমি বিএনপির কল্যাণ কামনা করি, মহান আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম।